আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত টিভি ওয়ানের দর্শক মণ্ডলী, যে যেখান থেকে আজকে আমাদের মানি মেটার্স অনুষ্ঠান দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মনিরউদ্দিন এবং আমার সাথে যথারীতি রয়েছেন আমাদের সব সময়ের অতিথি, এবং আজকে আমাদের আরিফ ভাইয়ের পাশাপাশি আজকে আমাদের সাথে একজন স্পেশাল গেস্ট আছেন। আমরা আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। আমি প্রথমে পরিচয় করে দিচ্ছি আমাদের আরিফ ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম আরিফ ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ মনির ভাই আমাদের ভালো দর্শক আছি। আপনাকে জানে, আপনাকে নিয়ে আমরা বেশি কথা বলবো না। আমরা এখন পরিচয় করে দিব। আমাদের মাঝখানে দেখতে পাচ্ছেন একজন স্পেশাল গেস্ট রয়েছে। আমরা কথা দিয়েছিলাম গত সপ্তাহে আমরা আজকে একজন সলিসিটারকে নিয়ে আমাদের অনুষ্ঠানে যুক্ত করব, যার কাছ থেকে আমরা আমাদের ট্যাক্স রিলেটেড ইনহেরিটেন্স ট্যাক্স নিয়ে গত সপ্তাহে আলোচনা করেছিলাম এবং উইল প্রবেট নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে এক্সপার্ট হিসেবে একজন সলিসিটারকে রাখার কথা আমরা বলেছিলাম, এবং সেই অনুযায়ী আমরা আজকে একজন এক্সপার্টকে এনেছি, যিনি আপনাদের প্রশ্নের জবাব দিবেন। তিনি আর কেউ নন, তিনি আমাদের অত্যন্ত প্রিয় পরিচিত সলিসিটার এমডি ইমতিয়াজ হোসেন। ইমতিয়াজ হোসেন, কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ মনির, এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং সুপ্রিয় দর্শক আপনাদেরকেও ধন্যবাদ। আপনারা অনুষ্ঠানটি দেখতে থাকুন, আমরা চেষ্টা করব আপনাদের। ইমতিয়াজ, আপনাকে টিভি ওয়ানে পেয়ে আমরা অনেক আনন্দিত, অনেক ভালো লাগছে। আমরা একটু প্রথমে আপনাকে জানি যে আপনি কোন সেক্টরটা আপনার স্পেশালিটি, আপনি আমি মেইনলি আমাদের তো আসলে স্পেশালিটি বলতে আমাদের যারা বাঙালি সলিসিটর আছে তারা তো সবাই ইমিগ্রেশন প্র্যাকটিস করি। আমার জায়গাটা একটু ভিন্ন, আমি বেশি ফোকাস করার চেষ্টা করি ফ্যামিলি ল নিয়ে, এবং আজকের যে টপিক্সটা এটাও একটা রিলেটেড টপিক্স, যেহেতু ফ্যামিলির মধ্যেই এই যে ইনহেরিটেন্স বিষয়টা আসে, উইলস অ্যান্ড প্রবেটগুলো আসে, সো এটা একটা রিলেটেড টপিক। ইনশাআল্লাহ আমার জায়গা থেকে আমি সুপ্রিয় দর্শকদের চেষ্টা করব। অনেক অনেক ধন্যবাদ জনাব ইমতিয়াজ হোসেন আপনাকে। আমরা যেমনটি বলেছি দর্শক মণ্ডলী, আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম ইনহেরিটেন্স ট্যাক্স এর ডিটেলস এবং উইল প্রবেট এখানে কিভাবে করতে হয়, কখন করতে হয়, এর কিছু রুলস রয়েছে, এবং আমরা আলোচনা করেছি সেখানে যে ইসলামিক যে রুলস বা প্রভিশন রয়েছে তার সাথে কতটুকু সামঞ্জস্যতা রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা এখানে আলোচনা করার চেষ্টা করছি। আমরা চলে যেতে চাই আমাদের অতিথি, প্রতিদিনকার অতিথি আমাদের সৈয়দ আরিফ হোসেন ভাইয়ের সাথে। আরিফ ভাই, আমরা গত সপ্তাহে যেটা করেছি, আমরা একটু দর্শকদের জন্য যদি আমরা একটু রিক্যাপ করে একটু ধরে দিতে চাই, আমরা ইনহেরিটেন্স ট্যাক্সের কোন জায়গাটা আপনি ধরে দিতে শুরু করতে চান? জি, ধন্যবাদ মনির ভাই। আমাদের লাস্ট প্রোগ্রামে আমরা দর্শকদের কথা দিয়েছিলাম যে আমাদের সাথে আজকে ইনহেরিটেন্স ট্যাক্সের লাস্ট দুইটা পর্ব আমরা ইনহেরিটেন্স ট্যাক্সের উপরে করেছি, এবং শেষ পর্বতে এসে যখন আমরা উইল এবং প্রবেট এই বিষয়গুলি নিয়ে যখন আমরা কথা শুরু করেছিলাম, তখন আমাদের দর্শকদের কাছ থেকে রিকোয়েস্ট ছিল, প্লাস আমাদেরও ইনপুট ছিল যে আমরা একজন সলিসিটার সাথে নিয়ে আমরা যদি বসি তাহলে দর্শকদেরকে আরও সুন্দরভাবে আমরা ইনহেরিটেন্স ট্যাক্সের বিষয়টা আমরা হয়তো বুঝিয়ে দিতে পারবো। সেই জন্য আমি আজকে স্টুডিওতে উপস্থিত আমার ছোট ভাই ইমতিয়াজ হোসেন সলিসিটার, সে আছে আমাদের সাথে, যে ফ্যামিলি ল, সে বললো এইমাত্র যে সে ফ্যামিলি ল এর উপরে প্র্যাকটিস করে, সো যার জন্য তাকে আমরা নিয়ে আসছি। তার ইনপুটও আমরা আজকে পাবো আমাদের প্রোগ্রামে। তা দর্শক, আমরা কথা বলছিলাম ইনহেরিটেন্স ট্যাক্স নিয়ে। ইনহেরিটেন্স ট্যাক্সটা হচ্ছে, এইটাকে অন্য ভাষায় বলা হয় ডেথ ট্যাক্স। তার মানে হলো যে একজন ট্যাক্স পেয়ার যখন মারা যায়, তার সব শেষ হয়ে যায়, তার পিছনে যে তার এস্টেট, তার সম্পদ যেটা রেখে যায়, এইটাও কিন্তু ট্যাক্স থেকে মুক্ত না। এখানে গিয়েও তাকে একটা অংশ সরকারকে দিতে হয়, এবং এটা একটা বড় মাত্রার একটা ট্যাক্স দিতে হয়, যেটা 40%। ইনহেরিটেন্স ট্যাক্সের রেটটা 40%, এবং ডিসিস্টের যে এস্টেট থাকে তার পিছনে, এস্টেট বলতে এমন না যে তার বিশাল সম্পদ থাকতে হবে বা বিশাল কিছু। এস্টেট শব্দ বলতে আমরা হয়তো অনেক বড় কিছু মনে করি, আসলে কিন্তু এখন এস্টেটের বিষয়টা অত বড় কিছু না। আপনার যদি 325,000 পাউন্ডের উপরে যদি আপনার সম্পদ থাকে, যদি প্রপার্টি থাকে, আপনার অন্য অ্যাসেট থাকে, আপনার ব্যাংকের সেভিংস থাকে, অথবা আপনার শেয়ারে ইনভেস্টমেন্ট থাকে, আইসা অ্যাকাউন্ট থাকে, সব কিছু মিলিয়ে যদি আপনি 325,000-এর বেশি আপনার অ্যাসেট থাকে, তাহলেই আপনি ইনহেরিটেন্স ট্যাক্সের আওতায় চলে আসতে পারেন। অনেক ধন্যবাদ আরিফ ভাই। আমরা
সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা যেখান থেকে আমাদের আজকে টেলিভিশনের এই অনুষ্ঠানটি দেখছেন, সবাই চাইলে স্ক্রিনে দেখানো এই নাম্বারটিতে কল করে আমাদেরকে প্রশ্ন করতে পারবেন। যে কোনো প্রশ্ন, আজকে আপনাদের জন্য একটি অপরচুনিটি রয়েছে যে লিগ্যাল বিষয়ে প্রশ্ন করে আমাদের কাছ থেকে একজন এক্সপার্টিজ সলিসিটরের কাছ থেকে সেই প্রশ্নের উত্তরটি নেবার জন্য আমরা কথা বলছি ইনহেরিটেন্স ট্যাক্স। এবং আরিফ ভাই আপনাদের সাথে বিস্তারিত ব্যাখ্যা করেছেন কিভাবে ইনহেরিটেন্স কাকে বলে। তো আমরা একটু আরিফ ভাইয়ের কাছে প্রথমে জানতে চাই, আরিফ ভাই, যখন কেউ মারা যাচ্ছেন তার স্টেট রেখে, স্টেট বলতে বোঝাচ্ছি সেটা হতে পারে যে কোনো একটি তার টোটাল সম্পত্তি, আমরা বাংলায় যদি এটাকে বলি সম্পত্তি, এটি শুধু বাড়ি না, গাড়ি হতে পারে, ঘড়ি হতে পারে, জমানো টাকা হতে পারে, সবকিছু মিলে তার যে সম্পত্তিটা রয়েছে এটাই তো আপনি কারো যদি মনে করেন মানে ভাই একটা রোলেক্স ওয়াচ থাকে যেটা 10,000 15,000 পাউন্ড দাম, এটাও কিন্তু পার্ট অফ স্টেট, এটাও স্টেটের মধ্যে আসবে, এটাও কিন্তু কাউকে এমনি দেওয়া যাবে না ট্যাক্সের হিসাব ছাড়া, হিসাবের বাইরে। তাহলে এটি মারা যাবার পরে এটি এই স্টেটটা কি করে চিলড্রেনের ভিতরে যাবে বা যারা উত্তরাধিকারী পাবেন তাদের ভিতরে কিভাবে বন্টন হবে, এটা আপনার কাছ থেকে একটু জানতে চাই। জি ধন্যবাদ মনির ভাই। এটার দুইটা উপায় আছে। একটা উপায় হলো যে আপনি যে ট্যাক্স পেয়ার বা স্টেটের মালিক যে সে নিজে যদি বলে যায়, সে তার ইচ্ছাটা যদি সে লিখে যায়, একটা উইল করে যায় যে আমি আর অবর্তমানে আমার স্টেটটা এইভাবে ভাগ হবে, এর মধ্যে আমি দেব, আমার ওয়াইফকে এই অংশ দেব, আমার ছেলেকে এই অংশ দেব, আমার মেয়েকে এই অংশ দেব, এইগুলি যদি সে নিজে বলে যায় তাহলে এটা, এবং সে লিখে যায়, এটা হলো উইল। যদি উইল থাকে তাহলে সেটা উইল অনুযায়ী বন্টন হবে। আর যদি তার এটা উইল যদি না থাকে তাহলে বর্তমান যে ব্রিটিশ ল আছে, ল অফ ইন্টেস্টেসি যেটা আমরা বলি, এই ইন্টেস্টেসি অনুযায়ী এটা ভাগ হয়ে যাবে আর এদের ভিতরে। আমার মনে হয় আমার যে ইমতিয়াজ এখানে উপস্থিত আছেন, আমরা ইমতিয়াজকে জিজ্ঞেস করব, লয়ের ব্যাপারে হয়তো ইমতিয়াজ আরো ভালো বলতে পারবে আমাদেরকে বুঝিয়ে। ফ্যামিলি ল নিয়ে আছেন, আমরা উইল এবং প্রবেট নিয়ে আলোচনা করব। তার আগে আমরা সংক্ষেপে জেনে নিতে চাই আপনার কাছ থেকে ইমতিয়াজ, এখানে ফ্যামিলি ল বা যেটা ইন্টেস্টেন্সি আছে, এই ল সম্পর্কে আমাদেরকে আপনি যদি একটু ক্লিয়ার ধারণা দিতেন। ওয়েল, ধন্যবাদ। মানে এখানে আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন। আসলে আমি এই প্রশ্নটিতে যাওয়ার আগে একটা কথা সুস্পষ্টভাবে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, সেটা হচ্ছে যে দর্শক, আপনারা অনেক সময় এই ইন্টেস্টেসি রুলস, উইলস, এই জিনিসগুলোকে এতটা জটিলভাবে চিন্তা করেন। আসলে বিষয়টা কিন্তু এতটা জটিল না। আপনাদের ইন্টেস্টেসি রুলটা কি, যেখানে কোনো উইল না থাকে তখন ইনহেরিটেন্স ট্যাক্স অনুসারে আপনাকে একটা ট্যাক্স দিতে হবে, যেটা আরিফ ভাই সুন্দর করে বলেছেন যে 40% ট্যাক্স। এখন আপনি চিন্তা করুন যে যখন 40% ট্যাক্স দিতে হয় একটা প্রপার্টির ক্ষেত্রে, তখন কিন্তু অনেকটা মানে মেজর না হলেও প্রায় অর্ধেক পরিমাণ আপনার চলে যাচ্ছে ট্যাক্স হিসেবে। সো এই ট্যাক্সটাকে অ্যাভয়েড করার জন্য আপনাদের যে জিনিসটা করতে হবে, আমরা আসলে কি মরার জন্য সবাই মরার কথা ভাবতে আসলে কষ্ট পাই, ভাবতে চাই না। এটা যেহেতু এই উইলটা এফেক্টিভ হবে একজনের মৃত্যুর পরে, সেহেতু মৃত্যুর আগেই যখন মৃত্যুর কথা চিন্তা করতে হয়, মৃত্যুর আগেই যখন প্রপার্টি বন্টনের চিন্তা করতে হয়, তখন আমাদের হয়তো একটু ভাবনার জায়গাটায় আমাদেরকে একটু পীড়াদায়ক হয়। বাট আপনাদেরকে কম্পারেটিভ চিন্তা করতে হবে যে যদি আপনি একটা উইল না রেখে যান, তাহলে কিন্তু কি হবে যে আপনার যারা উত্তরাধিকার আছে তারা একটু বিভিন্ন ঝামেলায় পড়বে, তাদের এই ট্যাক্সের পরিমাণটা বেড়ে যাবে, তারা আবার এই যে উইল সার্চের বিষয়, সেখানে একটা কস্ট এফেক্টিভ ম্যাটার জড়িত থাকবে। বাট সিম্পলি যদি একটা উইলের মাধ্যমে আপনি আপনার প্রপার্টিটা আপনার উইশ অনুসারে কিভাবে আপনি বন্টন হবে, কে কতটুকু পাবে, সেটাকে যদি নির্ধারণ করে যান, তাহলে কিন্তু আর এই যে আপনার ট্যাক্সের বিষয়টাও জটিল বিষয়টা আসতেছে না। আবার আপনার ইনহেরিটেন্স ট্যাক্সটাও যে 40% সেটা হয়তো কিছুটা এক্সেমশন, রিডিউসড পাওয়া অথবা রিডাকশন পাওয়ার যথেষ্ট সুযোগ থাকবে। সো সেক্ষেত্রে ইনহেরিটেন্স ট্যাক্স অনুসারে মনির, আপনি যদি আপনার মাধ্যমে আপনার দর্শকদেরকে বলতে চাই যে যদি
আপনার কেউ ওয়াইফ থাকে, পার্টনার থাকে, তখন পুরো প্রপার্টিটা কিন্তু বাচ্চা কাচ্চা না থাকলে তখন ওয়াইফের কাছে চলে যাবে। এখন যদি সেখানে বাচ্চা থাকে তখন কি হবে? আপনি চাচ্ছেন যে আপনার বাচ্চা হয়তো বা সমান সমান পাবে ওয়াইফের সাথে, আসলে কিন্তু বিষয়টা এভাবে কাজ করে না। ইনহেরিটেন্স রুলটা কিন্তু একটু ভিন্ন। যেমন 322,000 পর্যন্ত যদি প্রপার্টির ভ্যালু হয়, এই পুরো প্রপার্টিটা কিন্তু আরিফ ভাই পেয়ে যাচ্ছে, ওয়াইফ পেয়ে যাচ্ছে অথবা হাজবেন্ড পেয়ে যাচ্ছে। ইন্টারস্টেসি রুলে ইনহেরিটেন্স রুলে যদি হ্যাঁ, যেটা আগে ছিল, আপনি বলেছেন যে আগে ছিল 270, জি, তো এই জায়গাটা কিন্তু এখন আরো ইনক্রিজ করে দিয়েছে। অবশ্য যদি উইল না থাকে, যদি উইল না থাকে, একটু ক্লিয়ার, যদি উইল না থাকে, এখন আপনি আসলে চাচ্ছেন যে না, আপনার ওয়াইফকে এতটুকু না দিতে, আপনি হয়তো চাচ্ছেন যে আপনার ছেলেরা বা সন্তানরা, যেমন 3 জন সন্তান আছে, 2 জন সন্তান আছে, সেক্ষেত্রে কি হবে? সন্তান যদি থাকে সেক্ষেত্রে কিন্তু এই যে 322,000-এর পরে রেসিডিউ যে প্রপার্টিটা থাকবে, ওই প্রপার্টিটার উপরেও কিন্তু বাকি যতটুকু থাকবে, সে ফর এক্সাম্পল যদি 400,000 পাউন্ডের একটা প্রপার্টি হয়, 322 অলরেডি পেয়ে যাচ্ছে ওয়াইফ, বাকি থাকতেছে 78,000, 78-এরও আবার অর্ধেক পেয়ে যাবে ওয়াইফ বা হাজব্যান্ড, যেই সার্ভাইভার থাকবে। তো সেক্ষেত্রে আপনি দেখুন যে মেজরিটি পোর্শন অফ দ্য প্রপার্টি কিন্তু দর্শক সার্ভাইভিং যে পার্টনার অথবা হাজব্যান্ড যে থাকে সে পেয়ে যাচ্ছে। তার মানে হ্যাঁ, এইখানকার ব্রিটিশ ল অথবা ইন্টারন্যাশনাল ল অনুযায়ী only spousey can bear, not the after the spouse, like children. এখানে মনির ভাই একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমরা বেশিরভাগ মুসলমান ফ্যামিলি যারা, আমরা কিন্তু সবাই মনে করি যে আমার মৃত্যুর পরে ইসলামী শরিয়া ল যেভাবে আছে, সেই শরিয়া ল অনুযায়ী আমার প্রপার্টি, আমার ছেলে মেয়ে, আমার বাচ্চার ভিতরে ভাগ হয়ে যাবে। এটা কিন্তু অনেকেরই থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি চান যে এটা শরিয়া ল অনুযায়ী ভাগ হোক, কিন্তু আপনি কোনো সময় এটা লেখেন নাই কোথাও, উইলে না, এটা তো ল অফ দ্য ল্যান্ড, যেটা ইমতিয়াজ এক্সপ্লেইন করেছে যে ইন্টারস্টেসি রুল যদি আমরা আসে, ওই রুল অনুযায়ী কিন্তু ওয়াইফ প্রথম পেল, মনে করেন আপনার 400,000-এর সে 322,000 সে পেয়ে গেল, এরপরও বাকি যেটা থাকলো 78,000, সেই 78,000-এরও আবার অর্ধেক, সেটা কিভাবে ভাগ হবে? হ্যাঁ, সেই 78,000-এর অর্ধেক ওয়াইফ পাবে অথবা হাজবেন্ড পাবে। আর তারপরে তাহলে বাচ্চাদের জন্য থাকলো কি আপনার 36,000, 38,000 পাউন্ড মাত্র থাকলো বাচ্চাদের জন্য। কিন্তু আপনি তো এটা চাচ্ছেন না, কিন্তু আপনি যদি এটা না চান মনির ভাই, আপনি যদি এটা না চান, তাহলে এইটা আপনার লিখে যেতে হবে আপনি কিভাবে চান, আপনি ইসলামী শরিয়া অনুযায়ী যে চান সেইটাও আপনাকে লিখতে হবে। আমি সেই প্রশ্নটা আরো ডিটেইলসে আসছে। আমার একটু সম্পূর্ণ প্রশ্ন হলো মিস্টার ইমতিয়াজ, আপনি যে 36,000 লেফট ওভার রয়েছে বাচ্চাদের জন্য, বাচ্চা মেয়ে এবং ছেলে এদের ভিতরে কি কতটুকু ইকুয়ালিটিতে ভাগ হবে? সেখানে গিয়ে বাকি সম্পত্তিটুকু, বাকি 50%, যে রেসিডিউ 50%, সেই 50% যদি সেখানে 5 জন থাকে, ওটা সমান ভাগে ভাগ হবে। যদি সেখানে একজন থাকে, না না, এখানে ছেলে মেয়ে কোনো পার্থক্য নেই, সেখানে একজন থাকলে ও পুরো 50% পাবে, অথবা 2 জন থাকলে সেখানে 25 পাবে। এখানে আমি একটা কমেন্ট যদি করতে পারি, ইভেন যদি আপনার একটা ডিজেবল বাচ্চা থাকে বা একটা বাচ্চা আছে যেটা বাচ্চাটাকে আপনি মনে করতেছেন যে এই বাচ্চাটা আরো স্পেশাল অ্যাটেনশন দরকার বা আমার আরো কিছু রেখে যাওয়া দরকার ওর জন্য, ওই ইন্টারস্টেসি ল অনুযায়ী কিন্তু ওই বাচ্চা, ওই ডিজেবল বাচ্চা কিন্তু কোনো এক্সট্রা কিছু পাবে না, না সমান পাবে। এর পেছনে কি কোনো, যদিও এটি নন রিলেটেড, বাট আমার কিউরিওসিটি থেকে আমার জিজ্ঞাসা, এর পেছনে কি কোনো ধরনের যৌক্তিক কোনো কিছু আপনাদের লয়ের ভাষায় রয়েছে কিনা? না, এখানে যৌক্তিক অবশ্যই, এদেশে যখন কোনো আইন হয় এর পিছনে অবশ্যই তাদের একটা রিসার্চ থাকে, তাদের যৌক্তিকতা আছে। আমি ওই যৌক্তিকতায় কতটুকু যেতে পারবো সেটার চেয়ে আমার মনে হয় কি, যে আমাদের যে কমিউনিটির দর্শক যারা আছে, আমাদের কমিউনিটির যারা মানুষ আছে, তাদের আসলে বিষয়টাকে
খুব ডিপলি বুঝতে হবে। আমি একটা রেফারেন্স টানতে চাই, যেটা হচ্ছে রিসেন্টলি আমাদের একটা কেস ল আসছে, খুব ইন্টারেস্টিং। আমি দর্শকদের উদ্দেশ্যে এটা একটু ক্লিয়ার করে বলতে চাই, সেটা হচ্ছে যে অনেকেই সলিসিটরের কাছে যেতে চান না, যে আমার মনে হয় যে এটা খুব জটিল বিষয়, যে আমি ইন্টারস্টেসি রুলটা কিভাবে বা ইনহেরিটেন্স ট্যাক্স যেভাবে যা হবে, অথবা উইল করতে যাব এখানে 400-500 পাউন্ড, যেটা সলিসিটরে একটু বেশিই চার্জ করে, অথবা অনলাইনে এর চেয়ে খুব কম চার্জে করা যায়। এরা ভাবে কি যে আমি সলিসিটরকে কি এখন এই টাকাটা খরচ করব, কি জন্য আননেসেসারি যেভাবে থাকুক। দেখুন দর্শক, আপনাদেরকে ভাবতে হবে যে উইল এটা কোনো কঠিন কোনো জিনিস না। এটাকে যদি আপনার ঘরের মধ্যেও আপনি নিজে প্রিপেয়ার করে তারপরে যদি আপনি কাউকে দিয়ে, দুইজন ইন্ডিপেন্ডেন্ট উইটনেস নিয়ে তারপর যদি সেটাকে রেখে যান, এটাও একটা ভ্যালিড উইল। রিসেন্টলি যে কেস লটা এসেছে সেটা হচ্ছে একজন ইংলিশ ভদ্রলোক, সে একটা উইল করে গেছে, ওই যে কার্ডবোর্ড আছে না, জি, মানে বক্স, মানে এই যে চিকেন চিপসের, হ্যাঁ ওখানে লিখে গেছে ফিশ এন্ড চিপসে, ফিশ এন্ড চিপসের উপরে সে একটা ওই দুইটা কাগজে, দুটো সেপারেট কাগজ, সেই দুটো কার্টুনের উল্টো পাশে সে সুন্দর করে তার যে প্রপার্টিগুলো, সেই প্রপার্টিটা লিখে গেছে, এবং একই কলম দিয়ে দুটো ডিফারেন্ট পিস অফ পেপারে লিখে গেছে, এবং ওটা তার নেইবার উইটনেস ছিল, এবং পরবর্তীতে সে আত্মহত্যা করে মারা গেছে। তো এটা সুপ্রিম কোর্ট থেকে কিন্তু এইটা জাজমেন্ট আসছে যে দিস ওয়াজ এ ভ্যালিড উইল, এবং এটাকে কনসিডারেশনে নিয়ে তখন কিন্তু তার প্রপার্টিটা অ্যাকর্ডিং টু দ্যাট উইল ডিস্ট্রিবিউশন হয়েছে। এখন আমার এখানে কথাটা হচ্ছে যে আপনারা হয়তো চিন্তা করছেন যে উইলটাকে কোনো সলিসিটরকে দিয়ে করাতে হবে, অথবা কাকে দিয়ে করাবো, কিভাবে করাবো। এভাবে যদি আপনারা করতে থেকে আনটিল ডে ফিনিশড যদি আপনি করেন, তাহলে দেখেন ইন্টারস্টেসি রুলসের আন্ডারে গিয়ে ট্যাক্স থ্রেশহোল্ড ইজ ভেরি হাই। আবার আপনাকে এখানে উইল সার্চ করার জন্য আপনি যে 400-500 পাউন্ডের জন্য চিন্তা করছেন, তার চেয়ে বেশি খরচ হয়ে যাবে, লিটিগেশনের যে একটা ঝামেলা আছে। তখন আলটিমেটলি যদি 100,000 হয়, 200,000 পাউন্ডের যদি প্রপার্টি হয়, আপনার দেখা গেছে 20-30,000 পাউন্ড লিটিগেশনে কস্ট হয়ে যাবে। সো ওয়াই শুড ইউ ডু দ্যাট? আপনারা একটা যে কোনো প্রকার একটা উইল রেখে যাবেন। এখন দেখুন, একটা আমাদের আরিফ ভাই সুন্দর করে একটা কথা বলেছে, সেটা হচ্ছে যে আমি চাই ইসলামিক ল অনুসারে। দেখুন, যেহেতু ল অফ দ্য ল্যান্ড ইসলামিক কোনো আইন না, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার অ্যাকর্ডিং টু দ্য ইসলাম আপনি ওভাবে যেখানে যে যতটুকু শেয়ার পাওয়ার কথা, যেভাবে ইসলামিক রুলটা কাজ করে, সেভাবেই কিন্তু আপনি লিখে যেতে পারেন। এবং এদেশের সরকার, এদেশের যে কোর্ট ব্যবস্থা, এটা আপনার ওই যে লাস্ট আপনার ইচ্ছাটা, ওই ইচ্ছা অনুযায়ী কিন্তু ডিস্ট্রিবিউশনটা হবে। সেক্ষেত্রে আপনি আপনার ইসলামকেও প্রায়োরিটি দিলেন। অনেক ধরনের আমি আসছি এই প্রসঙ্গে আমি আসছি। আরিফ ভাইকে আমি জিজ্ঞেস করতে চাই, আরিফ ভাই তারা কিন্তু দর্শকদেরকে বলে দিচ্ছে, দর্শক মন্ডলী আপনারা দেখছেন মানি মেটার্স, এবং একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। গত সপ্তাহে আমরা কথা দিয়েছিলাম একজন স্পেশালিস্ট আমরা রাখবো আপনাদের প্রশ্নের জবাব দিতে। আপনারা গত সপ্তাহে আমাদেরকে অনেকগুলো প্রশ্ন করেছেন, যে প্রশ্নগুলো উত্তর আমাদের ক্যাপাসিটির ভিতর থেকে আমরা দিয়েছি, এবং আজকে আমরা স্পেশালি আছে এমন একজনকে নিয়ে আসছি। আপনারা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারটিতে কল করে আপনার প্রপার্টি বিষয়ে, আপনার ইনহেরিটেন্স ট্যাক্স বিষয়ে, ইনহেরিটেন্স স্টেটের বিষয়ে, ভ্যালু, সম্পত্তির ভ্যালুর বিষয়ে আপনি যে কোনো প্রশ্ন করতেন, আজকে আপনাদের সকল প্রশ্নের উত্তর আপনারা এখান থেকে নিতে পারবেন। আরিফ ভাই, মারা যাওয়ার পরে টোটাল তার স্টেটের সম্পত্তির মূল্য করাটা, ভ্যালু করাটা কতটা ইম্পর্টেন্ট, এবং হাউ দে হ্যাভ টু ডু দ্যাট? জি, ধন্যবাদ মনির ভাই। ইনহেরিটেন্স ট্যাক্সের ব্যাপারে আপনার তো আগে প্রথম আপনাকে জানতে হবে যে আপনার যে সম্পদ আছে সেই সম্পদের ভ্যালু কত, মূল্য কত। এই মূল্যের উপরে ডিপেন্ড করে যে আপনার ইনহেরিটেন্স ট্যাক্স দিতে হবে না দিতে হবে না। তো এখন আপনি যদি ভ্যালুয়েশন না করেন, প্রথম যদি আপনি না জানেন যে এটার ভ্যালু কত হবে, ফার্স্ট আপনার জানতে হবে যে কি কি জিনিসগুলি আপনি এই ভ্যালুয়েশন করতে হবে, কোন কোন জিনিসগুলি ইনহেরিটেন্স ট্যাক্সের সাবজেক্ট, ইনহেরিটেন্স ট্যাক্সের আওতায় আসবে, এবং কোন কোন জিনিসগুলি এই ট্যাক্সের আওতায় আসবে না, সেই জিনিসগুলোকে আপনি আগে ঠিক করতে হবে। যখন এটা ঠিক হয়ে গেল যে হ্যাঁ এই জিনিসগুলি আপনার ভ্যালু করতে হবে, তখন আপনি
প্রাথমিকভাবে একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালুয়েশন আপনি করতে পারেন। যদি প্রবেট অ্যাপ্লিকেশন করতে হয় তো প্রবেট অ্যাপ্লিকেশনের জন্য জাস্ট আপনার এস্টিমেটেড একটা ভ্যালু ধরা যেতে পারে, অথবা আপনি একজন হয়তো ভ্যালুয়ারকে দিয়ে, যদি প্রপার্টি হয়, মানে যদি আপনার প্রপার্টি থাকে তখন আপনার একজন সার্ভেয়ার ভ্যালুয়ারকে দিয়ে বা কোনো স্টেট এজেন্টকে আপনি জিজ্ঞেস করতে পারেন যে আমার এই প্রপার্টিটার ভ্যালু কত আসবে, বা এই 2-3টা প্রপার্টি আছে আমাদের, এই প্রপার্টিটার ভ্যালু কত আসবে। একটা ভ্যালুয়েশন যদি আপনি নিয়ে নেন তাদের থেকে, তাহলে এটা আপনার একটা ডকুমেন্ট, এটা থাকলো যে আমার কত ভ্যালু আছে। এরপরে আপনি যেটা দেখবেন যে এটা কি 325,000 পাউন্ডের বেশি কিনা, না 325,000 পাউন্ডের কম। যদি 325,000 পাউন্ডের বেশি আসে তাহলে আপনার ইনহেরিটেন্স ট্যাক্সের প্রশ্ন আসে। যদিও আপনার প্রিন্সিপাল রেসিডেন্ট, যেটা যে বাড়িতে আপনি নিজে থাকেন, ডিসিজ যে মারা গেছেন, সে যে বাড়িতে থাকতো সেই বাড়িটা যদি ছেলে মেয়েদেরকে নিতে হয় তাহলে ওইখানে আরও 175,000 পাউন্ড এডিশনাল আছে, ট্যাক্স ফ্রি অ্যালাউন্স আছে। তো ওইটা 500,000 পর্যন্ত ট্যাক্স ফ্রি অ্যালাউন্স আছে, বাট ওইটা বসত বাড়ি হতে হবে আর কি, প্রিন্সিপাল রেসিডেন্স। সো তখন যদি আপনি দেখেন যে না, আমাদের বাড়িটার, যে বাড়িটায় আমরা থাকতাম এই বাড়িটার দাম 700,000 আছে, 800,000 আছে, হ্যাঁ, তখন, এবং তার উইলও নাই, বাবা উইল করে যায় নাই বা মা উইল করে যায় নাই, তাহলে কি হবে? এটা তো অটোমেটিক তো আপনার হবে না, এসে যাবে। হ্যাঁ, তখন ওইভাবে যাবে, ওই 322,000 যেটা আগে বললাম আমরা, ওই রুলে চলে যাবে আর কি, ল্যান্ড অফ ল অফ দ্য ল্যান্ড যেভাবে আছে ইনহেরিটেন্স ট্যাক্স অনুসারে সেই অনুযায়ী আপনার হবে। কিন্তু আপনি যদি আগে উইল করে দিয়ে যেতেন, আপনি যদি আগে অ্যাসেসমেন্টটা করতেন আপনার স্টেটের, তাহলে কিন্তু আপনি বুঝতে পারতেন যে আমার বাড়িটার দাম তো 800,000 পাউন্ড আছে, তাহলে আমরা একজনে 500,000 পাউন্ড আমরা এক্সেমশন পাচ্ছি, তাহলে একজনের এক্সেমশন তো এটা কভার করবে না, আরও 300,000 পাউন্ডের উপরে ইনহেরিটেন্স ট্যাক্স চলে, 40% ট্যাক্স চলে আসবে। সো বেটার হলো তখন আপনি প্ল্যানিংটা এমনভাবে করবেন যে আমার 500,000 আছে, আমার ওয়াইফের 500,000 আছে, হ্যাঁ, তাহলে দুইজনে মিলে কিন্তু আবার 1 মিলিয়ন পাউন্ড আছে। এখন এই 1 মিলিয়ন পাউন্ড আপনি করতে পারবেন যখন আপনারা দুজন থাকবেন না। তাহলে সেক্ষেত্রে প্রশ্ন আসে যে আপনি যদি লিখে যান যে আমার অবর্তমানে আমার ওয়াইফ ফার্স্টে এই বাড়িটা আমার ওয়াইফের কাছে যাবে এবং ওয়াইফের অবর্তমানে বাচ্চার কাছে যাবে, তাহলে কিন্তু 500 মিলে আপনার 1 মিলিয়ন পাউন্ড এক্সেমশন পেয়ে গেলেন। এই বাড়িটার উপরে কিন্তু আর কোনো ট্যাক্স আসবে না। অনেক ধন্যবাদ। উইলটুক যদি না থাকে তাহলে কিন্তু 300,000 এর 40% ট্যাক্স চলে আসবে। জি, এই প্রশ্নটি আমরা আমাদের ব্রেকের পর আমি প্রশ্নের উপর একটু ডিটেলস আলোচনা করব। তার আগে আমি ইমতিয়াজ আপনার কাছে একটু জানতে চাই যে এই কাজগুলো করবে যে ডিজি তো আর বলে যাচ্ছে না সাডেনলি মরে গেছেন, উইলও করে যান নাই বা উইল করে গেছেন, এই কাজগুলো কে করবে? এইটার বিষয়ে কি কোনো রুলস আছে কিনা, অথবা এইটাকে এইটার দেখভাল করার জন্য বা লিডিং করার জন্য কেউ না কাউকে তো করতে হবে? এইটা লর ভাষা কি বলে? বা তখন লেটার অফ অ্যাডমিনিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। লেটার অফ অ্যাডমিনিস্ট্রেশনের জন্য যখন অ্যাপ্লাই করবে কোর্টের কাছে, তখন কোর্ট একজন অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করবে এবং এই অ্যাডমিনিস্ট্রেটরের দায়িত্বই হবে যে তার পুরো জিনিসগুলোকে অ্যাসেস করা, ভ্যালুয়েশন করা এবং যে প্রপার্টি, তার যে যদি কোনো লোন থাকে, তার যদি পাওনা থাকে কোনো কিছু, এগুলোকে বাদ দিয়ে তারপর আস্তে করে অ্যাকর্ডিং টু দ্য ইনহেরিটেন্স ল, যেটাকে আমরা একটু আগেই বলছিলাম যে ইন্টেস্টেসি রুলস অনুসারে তখন ডিভাইড করা হবে। তো প্রবেট বলতে আমরা তখন কি বুঝাচ্ছি? প্রবেট হবে, প্রবেটটা যাবে হচ্ছে উইলস যদি থাকে তখন উইলসের জন্য যে এক্সিকিউটর থাকে সে এই যে ডিস্ট্রিবিউশনটা, প্রপার্টির যে ডিস্ট্রিবিউশন, এটাই হচ্ছে প্রবেট করা, যে উইল অনুসারে যে কাকে কাকে দেওয়া হয়েছে তাকে খুঁজে তারপরে যখন উইল না থাকবে তখন অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ হয়ে ওই ইনহেরিটেন্স ল এর আন্ডারে, ইন্টেস্টেসি রুলস এর আন্ডারে তখন ওই প্রপার্টিটা ডিস্ট্রিবিউট হবে। আমরা দেখবো আরও যে যখন আমরা একটু আগে দেখলাম যে ওয়াইফ কতটুকু পাবে, তারপরে চিলড্রেন, যদি কেউ ওয়াইফ না থাকে, চিলড্রেন না থাকে, তখন কোথায় যাবে? আমরা এই প্রশ্ন নিয়ে আলোচনা করব বিরতির পরে। আমাদের ছোট্ট একটি বিরতিতে যাওয়ার সময় হয়েছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা কথা বলছিলাম ইন্টারেস্টিংলি কিছু বিষয় যেগুলোতে আপনাদের ইন্টারেস্ট রয়েছে। আমরা জানি আপনারা
উপকৃত হবেন। চলে যাচ্ছে ছোট্ট একটা বিরতি থেকে এসে বাকি আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা ছোট্ট একটি বিরতির পর আবার চলে এসেছি আমাদের সুন্দর আলোচনায়। আমরা আলোচনা করছি ইনহেরিটেন্স ট্যাক্স এবং ইনহেরিটেন্স প্রপার্টি, যেটার উপরে কি করে
উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত লোকদের ভিতরে বন্টিত হবে অথবা বন্টন করা হবে, অথবা ল অফ ল্যান্ড কার্যকর করা হবে, অথবা আপনার আমার উইশ কি করে এখানে এক্সিকিউট করা হবে, সেই বিষয়ে আমাদের কমিউনিটিতে সচেতনতা তৈরির জন্য আজকে আমরা আমাদের ইনস্টিটিউটে একজন স্পেশালিস্ট সলিসিটরকে আমন্ত্রণ জানিয়েছি। এর পাশাপাশি আমাদের যথারীতি সৈয়দ আরিফ হোসেন ভাই রয়েছেন আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আপনারা নিচে দেখানো স্ক্রিনে দেখানো নাম্বারটিতে কল করে আমাদের সাথে কথা বলতে পারবেন এবং আপনার কোনো অভিমত থাকলে আপনি জানাতে পারবেন। আমরা চলে যাচ্ছি আমাদের সলিসিটর বিশেষ অতিথি এমডি ইমতিয়াজ হোসেনের কাছে। ইমতিয়াজ, আমরা আপনি যেমনটি আলোচনা করছিলাম আমরা সেখানে উইল এবং ল অফ ল্যান্ড এই দুটার সাথে কি কোনো ধরনের না সামঞ্জস্যতা অসামঞ্জস্যতা? উইলের যে প্রসিডিউর, যেটা উইলস অ্যান্ড প্রবেট অ্যাক্টের আন্ডারে, তো এটাও একটা ল অফ দ্য ল্যান্ড, এটাও ল অফ দ্য ল্যান্ড। তো সেক্ষেত্রে হয়তোবা বিষয়টা হচ্ছে যে আমাদের মানে ল অফ দ্য ল্যান্ডের ক্ষেত্রে যেটা আমাদের ইসলামিক পার্সপেক্টিভ আছে কিনা এটা কি বোঝাতে চাচ্ছেন আপনি? না, আমি বোঝাতে চাচ্ছি যে কেউ একজন উইল করে গেছেন যে উইলটা ল অফ দ্য ল্যান্ডের সাথে স্লাইটলি কন্ট্রাডিক্টরি অথবা অসামঞ্জস্যতা আছে, সেই ক্ষেত্রে রুলসটা কি? না, এখানে কথা হচ্ছে যে আমি একটু অন্যভাবে ব্যাখ্যা করি, যেটা হচ্ছে যে আমরা যারা মুসলিম তাদের একটা নিয়ম আছে যে আমরা কিন্তু 2/3 প্রপার্টি সেটা কিন্তু আমাদের যে এয়ার যারা আছে, উত্তরাধিকার যারা আছে তাদেরকে যেতে হবে। আমরা কিন্তু 1/3 বেশি উইল করতে পারবো না। এটা ল অফ দ্য ল্যান্ড না, এটা হচ্ছে যে ইসলামিক আইন অনুসারে। ল অফ দ্য ল্যান্ডের ক্ষেত্রে কিন্তু এরকমের কোনো বাধ্যবাধকতা নেই। এখানে কথা হচ্ছে যে আপনার প্রপার্টি যতটুকু আছে আপনি 100% এদেশে হয়তো একটা কুকুরকে দিয়ে দেন, আপনি কিচ্ছু যায় আসবে না, একটা চ্যারিটিকে দিয়ে দেন, একটা ট্রাস্টকে দিয়ে দেন, অথবা আপনার ছেলেকে দিয়ে দেন, আপনার মেয়েকে দিয়ে দেন, আপনার ওয়াইফকে দিয়ে দেন, হাজব্যান্ডকে দিয়ে দেন। এটা কোনো এখানে কোনো বাধা নাই। আপনার এটা তো লাস্ট উইশ যে আপনি কি চাচ্ছেন, আপনার প্রপার্টিটা কিভাবে ডিল করা উচিত সেটা চাচ্ছেন, এবং সেটা আপনি আপনার মতো ফ্রিলি আপনি কাউকে না কাউকে দিতে পারবেন। এটা এক্ষেত্রে কোনো কন্ট্রাডিকশন নেই। তবে ওই যে যেহেতু এখানে আমাদের ফর এক্সাম্পল আমরা বিরতির আগে কথা বলছিলাম যে যদি ওয়াইফ থাকে তখন কি হবে, বাচ্চা থাকলে সেখানে কি হবে। এখন যদি বাচ্চাও না থাকে, ওয়াইফ না থাকে, তখন কি হবে? জি, এখানে লিম্বোটা কিন্তু এখানেই তৈরি হয়। তখন কিন্তু অনেকে আমরা ভাবি যে যদি কেউ কোনো ক্লেম না করে, যদি কোনো অন্য রিলেটিভ না পাওয়া যায়, তখন কিন্তু এটা ক্রাউনের কাছে চলে যাবে, এই প্রপার্টিটা তখন আর কেউ দাবি করতে পারবে না। একটা এন্ড অফ দ্য সিরিজ গিয়ে তখন কিন্তু ক্রাউনের কাছে চলে যায়। তখন একটা লম্বা সময় দরকার হয় যখন এটি খুঁজে বের করা, কেউ কোনো ক্লেম করছে না। ফর এক্সাম্পল যখন বাচ্চা না থাকে তখন এটা দেখবে যে প্যারেন্টস কেউ জীবিত আছে কিনা, তখন কিন্তু এটা প্যারেন্টসের কাছে চলে যাবে। যদি প্যারেন্টস সেখানে না থাকে তখন সিবলিংসের কাছে চলে যাবে, এবং সিবলিংস যদি না থাকে তখন কি হবে, হাফ সিবলিংস আছে কিনা। সো একটা স্ট্র্যাটেজিক্যাল ওয়ে, এটি একটা সিরিজ অফ যে আমরা যেটি বাংলাদেশে যদি আমরা একটু তাকাই বা ইসলামিক ল যদি তাকাই, কে আছেন সর্বশেষ ব্লাড অর ফর ব্লাড, তার মানে হলো পাওয়া গেলেই তখন যখন ওইটা পাওয়া যাবে যে একটা না একটা যে এক্সটেন্ডেড প্রথম ফ্যামিলি মেম্বার্সরা যদি না পাওয়া যায় তখন এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার্স, এরকম করে একটা ধাপে তখন গিয়ে যদি কাউকেই না পাওয়া যায়, এটা কিন্তু ক্রাউনের কাছে, আপনার যদি উইল না থাকে তখন ক্রাউনের কাছে এই প্রপার্টিটা চলে যেতে পারে। যেটা আমরা কখনোই চাই না, যে আমাদের যদি নিজস্ব একটা ইচ্ছা থাকে যে রিলেটিভ আমি যাকে সবচেয়ে, বা বন্ধু যাকেই আমি পছন্দ করি যে আমি মারা যাওয়ার পরে এই প্রপার্টিটা তার কাছে যাবে, অথবা সে একটা ভালো কাজে এটাকে ইউজ করবে, সেরকম যদি কোনো কিছু দিয়ে যাই, উইল করাটা হচ্ছে আমাদের এখানে বলবো এই দেশের মতো জায়গায় এটা একটা নৈতিক দায়িত্ব আমাদের। জি, অনেক ধন্যবাদ। আরিফ ভাই, আপনি কিছু অ্যাড করতে চাচ্ছেন এখানে? হ্যাঁ, এখানে কিন্তু আরেকটা আছে মনির ভাই, যে আমরা যেটা বললাম যে যদি আমাদের কোনো উইল না থাকে
তাহলে অবভিয়াসলি তারা খুঁজবে যে আপনার উত্তরাধিকার কে আছে, যে ওয়াইফ আছে কিনা, ওয়াইফ না থাকলে বাচ্চা আছে কিনা, না থাকলেও স্টেপ চিলড্রেন আছে কিনা, তাদের পর্যন্ত যারা আপনার এয়ার তাদের লাইনে যাবে। কিন্তু এইখানে কিন্তু আপনার ফ্যামিলির বাইরে কেউ হবে না। আপনার বন্ধু যদি থাকে বা থাকে, ইভেন আপনার যদি মনে করেন এই দেশে এরকম আছে যে তারা ম্যারিড না, তারা কাপল একসাথে বসবাস করছে, সিভিল পার্টনারশিপ, কিন্তু তারা ম্যারিড ছিল না, ম্যারিড রেজিস্টার না, সেক্ষেত্রে কিন্তু তার ওয়াইফও ক্লেম করতে পারবে না, যেহেতু তার ম্যারিড রেজিস্টার্ড ওয়াইফ না, এবং তার বাচ্চাও কিন্তু বাচ্চা যদি আবার থাকে আপনার নিজের বাচ্চা, স্টেপ চিলড্রেন হলেও সেটা যাবে, তখন আবার তারা পাবে। সো এটা যদি আপনার মানে যারা চেইন আছে, আপনার এয়ারের চেইন যেটা আছে, ওই চেইনের ভিতরে যদি থাকে, আর না হলে এটা ক্রাউনের কাছে চলে যাবে। এখন আপনি এইখানে একটা যে পয়েন্টটা আমি বলতে চাচ্ছি, যে এইখানে কিন্তু আপনার যদি আপনার 10% অ্যাসেট, আপনার সম্পদের 10% যদি আপনি কোনো চ্যারিটিকে দিয়ে যান, তাহলে কিন্তু এখানে আপনি একটা ট্যাক্স বেনিফিট পাচ্ছেন, ইনহেরিটেন্স ট্যাক্স। তখন আপনি 10% যদি একটা চ্যারিটিকে দিয়ে যান, তাহলে আপনার রেট কিন্তু 40%-এর জায়গায় আপনার 36%-এ চলে আসবে, 4% সেভ করা যাবে। 4%, তখন আপনি ট্যাক্স সেভ হয়ে আসছে। সুতরাং উইল করার সময় এটাও একটা কনসিডারেশনে রাখতে পারেন যে আমার 10% অ্যাসেট আমি একটা কোন চ্যারিটিকে দিয়ে যাই, যে চ্যারিটিকে এই চ্যারিটির ক্ষেত্রে কি কোনো বাধা ধরার নিয়ম আছে না? এটি যদি ফ্যামিলি মেম্বার রান বাই দিস চ্যারিটি, তখন কি কোনো না, যে কোনো রেজিস্টার্ড চ্যারিটি হলো, যে কোনো চ্যারিটি রান যেই করুক, দ্যাটস ইররিলেভেন্ট, বিকজ চ্যারিটি উইল বি রান বাই দ্য ট্রাস্টিজ। এটা তো ট্রাস্টিরা রান করবে সবসময়, তাই না? কিন্তু আপনি যদি ওই চ্যারিটিকে দিয়ে যান এবং সেটা যদি একটা রেজিস্টার্ড চ্যারিটি হয়, এক্সাম্পশন পেতে হলে রেজিস্টার্ড চ্যারিটি লাগবে। হ্যাঁ, রেজিস্টার্ড চ্যারিটি হতে হবে অবশ্যই, এখানে চ্যারিটি রেজিস্ট্রেশন থাকতে হবে। জি, অনেক ধন্যবাদ আরিফ ভাই, আপনি স্টেট ভ্যালু এবং যে ট্যাক্স নিয়ে কথা বলছেন। আমার কাছে একটু ইন্টারেস্টিংলি আমি যে কোশ্চেনটা ইমতিয়াজ আপনাকে আবার করতে চাই, আমি ঘুরে ফিরে ওই একটা আনসারটি আমি নিতে চাই, সেটি হলো এখানে যেহেতু আমরা বাঙালি কমিউনিটি, আমরা বাংলাদেশি অথবা ইসলামিক লটাকে আমরা বেশি ধারণ করি মানি, কিন্তু ল্যান্ড অফ ল ইজ ডিফারেন্ট। তাহলে আমি যদি এমন, আমরা একটা ফর এক্সাম্পল সিনারিও যদি বিচার করি, কেউ একজন লিখে গেছেন যে আমার প্রপার্টিটা আমি ইসলামিক ল অনুযায়ী ভাগ করতে চাই, প্রবলেমটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে? না, দেখুন এখানে কোনো প্রবলেম দেওয়া হবে না। উইলস মেক করার জন্য কিছু শর্ত আছে, সেটা হচ্ছে যে 18+ হতে হবে, তারপরে সে সাউন্ড মাইন্ডেড কিনা, তার কোনো আনডিউ ইনফ্লুয়েন্স আছে কিনা বা কোনো কিছু আছে কিনা, সব কিছু দেখার পরে যদি একটা ভ্যালিড উইল হয়, এখানে দুজন ইন্ডিপেন্ডেন্ট উইটনেস থাকতে হবে। বেনিফিশিয়ারিজ কখনো আবার উইটনেস হতে পারবে না। তো সেক্ষেত্রে দুজন যখন ইন্ডিপেন্ডেন্ট উইটনেসের সামনে আমি যখন একটা ডিক্লারেশন দিলাম, একটা টেস্টিমনি দিলাম, ওটাই রাইট, এবং ওই অনুযায়ী কোর্ট বা পরবর্তীতে অ্যাসেটটা ডিস্ট্রিবিউশন হবে। কিন্তু এখানে আমি একটু সতর্ক অবস্থান নিতে বলবো দর্শকদেরকে, সেটা হচ্ছে যে আপনি 2 লাইনে লিখে গেলেন যে অ্যাকর্ডিং টু ইসলামিক শরিয়া ল হবে। এখানে দেখুন আপনি তখন স্পেসিফিকেশন আবার ওই কারো কাছে যেতে হবে, কমপ্লিকেশনটা থেকেই যায়। সেক্ষেত্রে আমি অনুরোধ করব দর্শকদেরকে আপনার মাধ্যমে যে এটাকে ক্লিয়ার করে, আমার ফ্যামিলিতে 5 জন মেম্বার আছে, তো 5 জন মেম্বারের ইসলামিক ল অনুসারে তার অবস্থান কি, যদি ওয়াইফ থাকে ওয়াইফ কতটুকু পাওয়ার কথা ইসলামিক ল অনুসারে, ছেলে থাকলে ছেলে কতটুকু ইসলামিক ল অনুযায়ী পাওয়ার কথা, এটুকুকে যদি স্পেসিফিকেশন করে দেওয়া হয়, তাহলে এখানে নিয়ে কথা হবে না। এখানে নিয়ে আর কোনো। ধন্যবাদ ইমতিয়াজ, আমি বুঝতে পেরেছি আপনি যেটি বলেছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা যতটুকু বুঝতে পেরেছি, আপনি উইলের ভিতরে হেডলাইন নয়, বিস্তারিত লিখুন। এটি যদি আমি আপনাকে এভাবে বলি, যেটি ইসলামিক লতে আছে আপনি সেই অনুযায়ী আপনি লিখে যেতে হবে আপনার উইলের ভিতরে, যে আমি আমার ওয়াইফকে এতটুকু দিতে চাই, আমার বাচ্চাকে এতটুকু দিতে চাই, আমার মেয়েকে এতটুকু দিতে চাই, আমি ট্রাস্টকে এতটুকু দিতে চাই। এই ব্যাখ্যাটাই আপনার জন্য এনাফ।
রাদার দেন আপনি যখন কোনো একটা কমপ্লিকেশনের একটা ওয়ার্ড টার্মস ব্যবহার করবেন, এই টার্মস নিয়ে বিভিন্ন মতামত হতে পারে, লেন্দি হতে পারে, কারো মত চেতে পারে, মানে মতামত চাইতে পারেন। তো একটি কমপ্লিকেশনে কেন আপনি ঠেলে দিবেন? এটি সলিসিটরদের ভাষা অনুযায়ী হলো। এখানে মনি ভাই আমি যদি আরেকটা পয়েন্ট একটু অ্যাড করতে পারি, যে আপনি যখন একটা লয়ের এগেনস্টে আরেকটা লয়ের রেফারেন্স দেবেন, শরিয়া ল তো ইটসেলফ ইজ এ ল, ল, আর এইখানে একটা ল অফ দ্য ল্যান্ড আছে যেটা ইন্টারটেন্সি ল, যেটা আমরা আলাপ করেছি। এখন আপনার দুইটা লকে যদি আপনি মুখোমুখি করে দেন, প্রায়োরিটি আসবে অন্যটা, তাহলে কি হবে? ল অফ দ্য ল্যান্ড উইল প্রিভেইল। হ্যাঁ, সেক্ষেত্রে একটা কথা আসতে পারে, আমরা ওই লিম্বোর মধ্যে পড়তে চাই না। হ্যাঁ, ওই ইসে না গিয়ে আপনি সংক্ষেপে না লিখে যে শরিয়া ল অনুযায়ী ডিস্ট্রিবিউট হবে, আপনি ওইটাকে ব্রেকডাউন করে আপনি লিখে দেবেন যে আমার ছেলেরা 2 অংশ পাবে, মেয়ে 1 অংশ পাবে, আমার ওয়াইফ 1/8 পাবে। এইটা যদি আপনি ব্রেকডাউন করে দেন, তাহলে কিন্তু এইখানে কোর্টও আপনাকে ওইভাবেই আপনাকে ভাগ করে দিয়ে দেবে। অনেক ধন্যবাদ ইমতিয়াজ, আপনি এইটিকে সুন্দরভাবে ব্যাখ্যা করার জন্য, এবং আমরা আশা করি দর্শক বন্ধুরা আপনারা একটু উপকৃত হয়েছেন এবং আজকে ক্লিয়ার কিছু মেসেজ আমরা আপনাদেরকে দিতে পেরেছি। আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারটিতে আপনারা কল করবেন। আপনাদের গত সপ্তাহে এত বেশি কল ছিল যে কারণে আমরা আজকে একজন স্পেশালিস্ট নিয়ে আসছি আপনাদের প্রশ্নের জবাব দিতে। আপনি যেটা বলছিলেন আরিফ ভাই, আমাদের যে একটা ট্রাস্টে আপনি অথবা আপনি চ্যারিটিতে দিতে পারেন, ট্রাস্ট বলতে আপনি কি বুঝাচ্ছেন, বা হোয়াট ইজ দ্য ট্রাস্ট? ট্রাস্ট হচ্ছে আর একটা অ্যারেঞ্জমেন্ট, আপনার অ্যাসেট আপনি পরবর্তী জেনারেশনের জন্য আপনি কিভাবে রেখে যেতে চাচ্ছেন, এইটার একটা অ্যারেঞ্জমেন্ট হচ্ছে ট্রাস্ট। জি, সো আমি আপনার কাছে আসবো। আমার কাছে এখন কলার আছেন। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমরা আপনাকে শুনছি। আপনি টেলিভিশনের ভলিউমটা কমিয়ে আমাদের সাথে কথা বলুন। Is it better now? Yes, I can hear you. Yeah, go on, bhai. Okay, if there's a case going on, for example, a compensation, for example, you go to courts and the dispute basically, no win, no fee. If you win the case and you get compensation, on the compensation is any tax, or the other party pay the cost of the court. Can you explain me that a little bit? So please stay on the line. I didn't hear clearly. দর্শক, আপনি আপনার প্রশ্নটাকে আরেকটু ক্লিয়ার করে করুন। আপনি কম্পেনসেশনের কথা বলছেন যে whether the compensation goes first or the tax first. একটু ক্লিয়ার করে প্রশ্নটা করুন, আমরা হয়তো চেষ্টা করব আপনার উত্তরটা দিতে। The compensation, if you get a large amount of compensation, it could be £10,000, £20,000, and you're owned to it, and before you receive it, is any tax you have to pay? Okay, well, if I understood correctly, Dashok, this is very simple and clear. The compensation, it is your debt. You have to pay that if that is the ultimate order you have received, so that you have to pay first, because that is the outstanding amount you have to pay someone. So that means after you know, if you calculate the yearly income, or Arif bhai can help me better. Can I approach you there, Professor? By means, it's like if you got a case of another person, and you win the case, for example, the damages they caused you or the distress they caused you, and it goes to the courts. Yeah, no, and I understand. You win, I understand. They pay the damages. No, in that case, when you receive, this is kind of your depends. এটা ডিপেন্ডস করে আপনার কি ধরনের কম্পেনসেশন আপনি রিসিভ করতেছেন। মনে করেন আপনি যদি পার্সোনাল ইনজুরির জন্য আপনি ক্লেম করলেন, আপনি হয়তো গাড়ি অ্যাক্সিডেন্ট করছেন, বা আপনার পার্সোনাল ইনজুরি আছে, ব্যাকস্ল্যাশ হয়েছে, এই ধরনের যদি থাকে, তাহলে আপনাকে কম্পেনসেট করার জন্য আপনাকে এইটা দেওয়া হচ্ছে যে আপনার হয়তো আপনার ট্রিটমেন্টের জন্য, বা আপনি যে পোটেনশিয়াল রেভিনিউ যেটা আপনি আয় করতেন সেটা হয়তো আপনি আয় করতে পারেন নাই, 2 সপ্তাহ আপনি কাজ করেন নাই, সেই জন্য ইন দ্যাট কেস এটা আপনার এটা ট্যাক্সেবল বেনিফিট না, এটা এক্সেমশন হবে। তবে ওই ধরনের বড় ধরনের যদি কোনো আপনার রিওয়ার্ডিং কিছু থাকে, তাহলে আপনাকে কোর্টে এটা অনেক সময় বলে দেবে যে এটা
this benefit will be taxable benefit. Taxable or not. Thank you very much. Have you got your answer, Prabha? Yes, thank you. Thank you very much. Allah Thank Hafiz. you. Thank you for calling. জি ইমতিয়াজ, আপনি কথা বলছিলেন ট্রাস্টের বিষয়ে। জি, ট্রাস্টটা আপনি জানতে চেয়েছিলেন যে ট্রাস্টটা কি, আমরা ট্রাস্ট কেন করি। তাহলে হ্যাঁ, ট্রাস্টটা হচ্ছে আপনার প্রপার্টির একটা অ্যারেঞ্জমেন্ট যদি আপনি করে যেতে চান। মনে করেন আপনার একটা বাচ্চা আছে যে আন্ডার এজ, এখন তার বয়স হয়তো 10 বছর, কিন্তু আপনি চাচ্ছেন না যে আপনার প্রপার্টি এবং আপনার ব্যাংকে যে সেভিংস আছে এই সেভিংসটা আপনি তার হাতে দিয়ে যেতে। কারণ 10 বছরের একটা বাচ্চা, তার হাতে যদি 50,000 পাউন্ড দিয়ে যান, তাহলে সে এটাকে কিভাবে ইউজ করবে আপনি জানেন না। তো সেই ক্ষেত্রে আপনি যদি এই ধরনের একটা অ্যারেঞ্জমেন্ট করে যান যে আমার এই প্রপার্টিটা বা আমার এই ব্যাংকের যে সেভিংসটা আমার অবর্তমানে বা আমার বর্তমানেও আপনি জীবিত থাকাকালীন সময়ও আপনি ট্রাস্ট করতে পারেন যে এইটা এখন একটা ট্রাস্টের আন্ডারে থাকবে এবং এইটা ট্রাস্ট দেখাশোনা করবে। সো যতক্ষণ পর্যন্ত আমার এই বাচ্চা বড় না হয়, তার বয়স 18 বছর না হয়, সে অ্যাডাল্ট না হয়, ততক্ষণ পর্যন্ত এটা ট্রাস্টের আন্ডারে থাকবে এবং সে 18 হওয়ার পরে এটা ট্রাস্ট আপনি ভেঙে দিয়ে তার বেনিফিট আপনি তাকে বুঝিয়ে দিয়ে ট্রাস্ট আপনি করে। জি, এখানে আমার প্রশ্ন আছে আরিফ ভাই। জি, বেনিফিশিয়ারি আন্ডার এজ, জি, এবং যিনি ট্রাস্টে দিয়ে যাচ্ছেন তিনি বলে গেছেন যে 18 বছর হওয়া পর্যন্ত, হ্যাঁ, বাট উনি মারা গেছেন, বাচ্চা যে বেনিফিশিয়ারি সে 18 বছর হওয়ার আগে উনি মারা গেছেন, জি, মূল প্যারেন্টস মারা গেছেন, কিন্তু 18 বছর পরে ওই ছেলেকে ট্রাস্ট দিচ্ছে না, তখন ওই ছেলের কাছে কি ডকুমেন্টস আছে বা কি আছে সে সেটা থেকে ফাইট করার জন্য? ট্রাস্ট যখন আপনি গঠন করবেন তখন এটা ট্রাস্ট ডিডের মাধ্যমে ট্রাস্ট গঠন হয়। আপনার একটা লিখিত ডিড থাকতে হবে, ট্রাস্ট ডিড। ট্রাস্ট ডিডের ভিতরে 3টা জিনিস যদি না থাকে তাহলে এটা ট্রাস্ট হয় না। যেমন প্রথম থাকতে হবে সেটেলার, যে সেটেলার কে, মানে ট্রাস্টটা কে করতেছে, কার সম্পদটা এখানে আসতেছে, সো হি ইজ দ্য সেটেলার। এরপরে থাকতে হবে আপনার ট্রাস্টি। ট্রাস্টিজ হলো যারা এইটার অন্তর্বর্তীকালীন মালিক, হ্যাঁ, ট্রাস্টি, তারা এটা দেখাশোনা করবে, তারা এটার যদি কোনো ট্যাক্স দিতে হয় তাহলে তারা দেবে, তারা যদি এখান থেকে যে ইনকামটা আসে সেই ইনকামটা কিভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে ট্রাস্ট ডিডে যে ইনকাম আসার সাথে সাথে বেনিফিটটা আপনি বাচ্চাকে দিয়ে দেবেন, অথবা আপনি এটা দেবেন না, এটা অ্যাকুমুলেট করবেন, এটা অ্যাকুমুলেটেড ট্রাস্ট বলে, যে এটাকে আপনি জমিয়ে রাখবেন যতদিন পর্যন্ত 18 বছর পর্যন্ত এটা দেওয়া হবে না, এটা এখানে থাকবে। আপনি যেভাবে ট্রাস্ট ডিডটা লিখবেন, যেভাবে তৈরি করবেন, সেইভাবেই এটা ট্রাস্টি যারা তাদেরকে ওইভাবে এটা এক্সিকিউট করতে হবে, ওইভাবেই করতে হবে। আর বেনিফিশিয়ারি যে আলটিমেটলি ট্রাস্টটা গঠন করা হয়েছে, যে আর একটা থার্ড যেটা, সেটা হলো একজন বেনিফিশিয়ারি থাকতে হবে। একজন বা একজনের অধিক থাকতে পারে, একটা ফ্যামিলি থাকতে পারে, একটা গ্রুপ থাকতে পারে, যে কোনো আকারের বেনিফিশিয়ারি থাকতে পারে। এই বেনিফিশিয়ারিদের কাছে এই বেনিফিটটা পৌঁছে দেওয়া, এটা হলো ট্রাস্টিদের দায়িত্ব। জি, এখন আমার প্রশ্ন, রিলেভেন্ট প্রশ্ন, হ্যাঁ, ট্রাস্টি কতজন ট্রাস্টি হতে হয় মিনিমাম? আমি ফর এক্সাম্পল 2জন ট্রাস্টি, এনি নাম্বার হবে, এনি নাম্বার হবে। যদি 2জন ট্রাস্টি, একজন বেনিফিশিয়ারি, হুম, সেটেলার মারা গেছেন, 2জন ট্রাস্টি, তাদের ভিতরে একটু অসৎ উদ্দেশ্য আছে, তারা ডিডটা করেছেন, সে তখন আন্ডার এজ এবং এটা হিউজ বড় অঙ্কের সম্পদ তার কাছে আছে, তারা এটা কোনোভাবে আর 18 বছর হওয়ার পরে তাকে বুঝিয়ে দিচ্ছেন না। এক্ষেত্রে তার কি করণীয় এবং সে কি করতে পারে, কি কি প্রসেস সে নিতে পারে, হ্যাঁ, কোথায় যেতে পারে সে? এখন যেহেতু এটা একটা পুরো জিনিসটাই একটা লিগ্যাল প্রসেসের ভিতর থেকে সেট আপ করা হয়েছে, লিগ্যাল ডকুমেন্টস আছে এখানে, আপনার ট্রাস্ট ডিড আছে। ট্রাস্টিরা যদি বেআইনি কোনো কাজ করে তাহলে আইনতভাবে তারা দে উইল বি রেসপন্সিবল, দ্য লিগ্যাল অ্যাকশন। আপনার এই যে সলিসিটর, আমার মনে হয় যে এজন্য আপনি এখানে আমি আরেকটু এলাবোরেটলি জানতে চাচ্ছি যে আসলে এই ধরনের ঘটনা তো আমরা দেখি শুনি যে ট্রাস্টে আছেন যারা, না হচ্ছে না যে তা না, হ্যাঁ হচ্ছে। তাহলে সেক্ষেত্রে যেহেতু ট্রাস্ট অ্যাক্ট এটা একটা স্পেসিফাইড ল এর আন্ডারে যখন এটাকে ফর্মুলেশনটা করা হয়,
তখন তো ওই সেফগার্ড তো অফকোর্স আছে, ব্রিচ অফ ট্রাস্টের তখন মামলা করতে হবে। ব্রিচ অফ ট্রাস্টের মামলা করলে তখন দেখা হবে যে এটা সম্পূর্ণ খতিয়ে দেখা হবে যে কোথায় কোথায় ব্রিজটা হয়েছে এবং আলটিমেটলি যে বেনিফিশিয়ারিজের রাইটসটা কতটুকু খর্ব হয়েছে, তো সেইভাবে ওই ব্যবস্থাটা মানে ইন অল সিনারিওতে যদি কোনো ট্রাস্টি বিট্রে করেন বা বেনিফিশিয়ারি বুঝিয়ে না দেন, কোনো সুযোগ নেই, বেনিফিশিয়ারি ক্যান গো টু দ্য কোর্ট এন্ড রিস্টোর হিজ রাইটস। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের হাতে খুব বেশি সময় নেই, আমাদের হাতে মাত্র 5 মিনিট সময় রয়েছে শেষ করার জন্য। আরিফ ভাইয়ের কাছে আমি আরেকটু জানতে চাই, যে ট্রাস্ট নিয়ে আমরা কথা বলছি, এই ট্রাস্টটি কোন কারণে, আমি একটু বেশি শুনতে চাচ্ছি আমাদের কমিউনিটি উপকারের জন্য, কোন কারণে এই ট্রাস্টটি মূলত সেট করাটা প্রয়োজন বোধ হয় বা প্রয়োজন হয়? জি, ধন্যবাদ মনির ভাই। ট্রাস্ট বিভিন্ন কারণে ট্রাস্ট দরকার হতে পারে, ট্রাস্ট সেট করা। তার মধ্যে আমরা যেহেতু আজকে ইনহেরিটেন্স ট্যাক্সের বিষয় নিয়ে আমরা আলাপ করছি, সো এটাও ওয়ান অফ দ্য রিজন। কারণ আপনি যখন আপনার এস্টেটের প্ল্যানিং করবেন, প্ল্যানিং করার পরে আপনার দেখা গেল যে আপনার এস্টেটের ভ্যালু, আপনার যেটা ট্যাক্স ফ্রি অ্যালাউন্স যেটা আছে তার উপরে আপনার অনেক এস্টেট রয়ে গেছে। এখন এই এস্টেটগুলো আপনি কি করবেন? তখন আপনি করলেন যে আমি যদি গিফট হিসেবে দিয়ে যাই, আমরা যেটা অনেক সময় অ্যাডভাইস করি যে আপনি গিফট হিসেবে দিয়ে যান আপনার ছেলেকে বা মেয়েকে। আপনি যদি 7 ইয়ার্স যদি আপনি বেঁচে থাকেন, তাহলে আপনার 7 ইয়ার্স রুলসে 7 বছর পরে গিয়ে তাদেরকে আর এটার ইনহেরিটেন্স ট্যাক্স দিতে হবে না। কিন্তু এর মাঝেও যদি আপনি মারা যান, 3 বছরের পরেও যদি আপনি মারা যান, আপনার স্কেলে এটা ট্যাপার রিলিফ যেটা প্রতি বছর আপনি কমে কমে আসবে আর কি, 40% থেকে 8% করে কমে আসবে প্রতি বছর 3 ইয়ার্সের পরে। সো এই হিসাবে এখন প্রশ্ন হচ্ছে যে আপনার ছেলে আছে, ওই যে লাস্ট প্রোগ্রামে আমরা যেটা আলাপ করেছি যে হ্যাঁ আমার বাড়ি আছে, নিজের বাড়ি, এটা ট্রাস্টের ভিতরে আছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমি ছেলেকে, বিশ্বাস করে যে আমি ছেলেকে গিফট করে দেই বাড়িটা, কিন্তু ছেলের পরে এবার ছেলের বউ চলে আসবে বাড়িতে, এরপরে যদি আমারই নিজেরই জায়গা না হয় তখন কি হবে? ছেলেকে আমি এইভাবে বিশ্বাস করতে পারি কিনা? তো সেইখানে যদি প্রশ্ন আসে যে না আমি ছেলেকে ডাইরেক্ট এখন বিশ্বাস করতে পারতেছেন, তাহলে কি অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট ক্যান বি এ ট্রাস্ট, যে আমি প্রপার্টিকে ট্রাস্টে রেখে যাই। হ্যাঁ, ট্রাস্টে আপাতত ট্রাস্টে থাকুক, তা আমার অবর্তমানে ট্রাস্ট থেকে বেনিফিশিয়ারি হিসেবে ছেলের কাছে চলে আসবে। আমাদের হাতে সময় একেবারে কম। এগুলি সব প্ল্যানিং এর ব্যাপার মনির ভাই, যে যারই অ্যাসেট ভ্যালু মনে করেন আপনার 325,000-এর উপরে অ্যাসেট ভ্যালু আছে, তাহলে আপনার দরকার হলো যে আপনি একজন অভিজ্ঞ অ্যাকাউন্টেন্টের সাথে যোগাযোগ বা সলিসিটারদের সাথে আপনি বসে আপনার এস্টেটটা আগে প্ল্যানিং করে তারপর সেই অনুযায়ী আপনি উইলটা রেডি করেন। অনেক ধন্যবাদ জনাব ইমতিয়াজ। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, এবং এর মাধ্যমে আমরা আমাদের প্রোগ্রাম শেষ করব। আপনি লিগ্যাল এইড সার্ভিস নিয়ে কাজ করেন, ফ্যামিলি ল নিয়ে কাজ করেন। আমাকে যদি একেবারে 1 মিনিট একটু প্রোগ্রাম যেহেতু শেষ বলতে চান যে লিগ্যাল এইড সার্ভিসটা কি এবং কখন কিভাবে নিতে হয়, কোথা থেকে যোগাযোগ? ওকে মানে থ্যাংক ইউ সো মাচ, এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। লিগ্যাল এইড অনেক ক্ষেত্রে এখন আমি মূলত যেটা মেইনলি কাজ করি সেটা হচ্ছে ফ্যামিলি ল নিয়ে, যেখানে ডোমেস্টিক ভায়োলেন্সের ইস্যু জড়িত থাকে দর্শকগণ, তখন লিগ্যাল এইড পাওয়ার সুযোগ হয়। এটার ব্যাপ্তি অনেকটা আপনার চিলড্রেনদের ক্ষেত্রে, যাদের চিলড্রেন নিয়ে সমস্যা, চাইল্ড কন্ট্রাক্ট নিয়ে সমস্যা, অথবা লোকাল অথরিটি যাদের বাচ্চা নিয়ে যায় তাদের ক্ষেত্রেও লিগ্যাল এইড পাওয়ার সুযোগ আছে। এবং যেটা বলেছি ডোমেস্টিক ভায়োলেন্স যেখানে আছে, যে সম্পর্কের মাঝে তিক্ততা শুরু হয়েছে, সেখানে যদি একত্রে থাকার আর সুযোগ না থাকে, তখন আপনি লিগ্যাল এইডের জন্য যে কোনো লিটিগেশন, বাচ্চা হোক বা নিজের সেফটির জন্য লিগ্যাল এইড পেতে পারেন। আমি যেহেতু হাতে খুব সময় কম, আমি একটা কথা, যেহেতু আজকে যে আলোচনা করছিলাম উইল নিয়ে, উইলের ক্ষেত্রে দর্শকগণ আপনারা একটা জিনিস মনে রাখবেন, আপনি যখন আজকে একটা কোনো উইল করছেন, সেটা যদি আপনার কালকে মনে হয় বা কোনো পরবর্তী ক্ষেত্রে যদি মনে হয় যে না এটা আপনি রাখতে চাচ্ছেন না, তখন আপনি যে পরবর্তীতে যে উইলটা করবেন ওটাই আপনার ভ্যালিড উইল হিসেবে কার্যকরী হবে, শুধুমাত্র এটা ডেটেড। সেহেতু আপনারা অনেকে ভেবে থাকেন যে আমি এখন একটা উইল করব, সেই উইলটা আমার বাচ্চাদের কাছে বা আমার যাকে দিব তার কাছে চলে যাবে, না, এরকম না বিষয়টা। আপনারা উইলটা করবেন আজকের জন্য, আপনি যদি কালকে মারা যান এটা ভ্যালিড থাকবে। আবার যদি কখনো চেঞ্জ অফ সার্কামস্টান্সেসের ক্ষেত্রে আপনি চেঞ্জ করতে চান, তখন যেটা করবেন সেটাই ভ্যালিড থাকবে। সবাই ভালো থাকবেন, আর আমরা হয়তো আরো আপডেট দেব ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ ইমতিয়াজ আপনাকে আজকে পেয়ে
সত্যি আনন্দিত এবং আপনাকে আমাদের টিভি ওয়ানের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আরিফ ভাই আপনাকে ধন্যবাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আর কথা না বাড়িয়ে আমাদের প্রোগ্রাম শেষ করছি এখানেই। দেখা হবে পরবর্তী সপ্তাহে অন্য কোনো টপিক নিয়ে, অন্য কোনো গেস্ট নিয়ে। আমরা চেষ্টা করব আপনাদেরকে বিশেষ কোনো গেস্ট নিয়ে এনে মাঝে মধ্যে এভাবে আলোচনা করার জন্য। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিভি ওয়ান দেখতে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।